হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মজার একটা আকর্ষণীয় ঘটনা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এই গল্পটি যদি তুমি স্কিপ করে শোনো তাহলে কিন্তু একদম মজা পাবে না। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা এই গল্পটি একদম পুরোপুরি শুনবে, তাহলে অনেক অনেক বিনোদন পাবে বন্ধুরা। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় ঘটনাটা। তো বন্ধুরা, আমার নাম মারুফা। আমি ছোটবেলা থেকেই গ্রামের স্কুল কলেজে লেখাপড়া করেই সুশিক্ষিত হয়েছি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এই সময় আমার বাবা মা আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আমি তো রাজি হচ্ছিলাম না। আমি চাইছিলাম যে আমি লেখাপড়া করে অনেক দূর উপরে উঠবো, জীবনে কিছু একটা করব। কিন্তু সেই সফলতার দ্বারে পৌঁছানোর আগে আমার বাবা মা যেন আমার লেখাপড়ার উপরে গুলি ঢেলে দেয়। আমার বড় ইচ্ছে ছিল কিছু করার। আমি ছাত্রীও বটে বেশ ভালো ছিলাম, রেজাল্ট খুব ভালো করতাম। এক পর্যায়ে পাড়া প্রতিবেশী, বাবা মা সবার হাত থেকে যেন আর আমি বাঁচতেই পারি না, মানে সবাই উঠে হয়ে লাগলো আমার বিয়ে শাদী দেবে বলে। কি আর করার, আমি তাদের কথায় রাজি না হতে আর কতক্ষণ। এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। তারপরে তো আমাকে দেখে শুনে একটা ব্যাংকে চাকরি করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। ছেলেটা বড্ড হ্যান্ডসাম ছিল বটে। তো সে ফ্যামিলিতে যাওয়ার পরে দেখি, মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে বেঁচে আছে। শাশুড়ি বড্ড অসুস্থ, আর শ্বশুর তাগড়া জোয়ান ছেলের মতোই। সে খুব একটা মানে না, নর্মাল না, খুব স্ট্রং আছে। যদিও বয়স হয়েছে, বোঝা যায় না অতটা। তো আমি তার সাথে সংসার করতে লাগলাম। তো এক যায়, দু যায়, তিন যায়, এভাবে 4-5টা বছর পার হয়ে গেল। স্বামীর সাথে সংসার করতেছি, কখনো বাবার বাড়িতে আসি, কখনো শ্বশুর বাড়িতে থাকি। এইভাবে চলতে চলতে আমার সন্তান আদি হয় না, উপর আবার দেয় না। আমি কি করবোটা কি? এক পর্যায়ে আমার স্বামী আমাকে খুব গাল মন্দ শুরু করবো। মাঝে মধ্যে বলে, আরুফা, আর কতদিন? আমি নয় তোমার স্বামী, তোমাকে ভালোবাসি। তো আমি তো বুঝতে পারছি সন্তানাদি উপরওয়ালার হাতে, তোমার আমার চেষ্টায় তো ত্রুটি নেই। তো মানুষের মুখ কি করে ঠেকাই বলতো? তখন আমি বললাম, তুমি ঘাবিয়ে না তো, মানুষ যা বলে বলো, আমাদের হচ্ছে না তো আমরা কি করব? আমাদের তো হাত নেই এখানে। তুমিও থাকছো, আমিও চেষ্টা করছি, এমন তো না যে আমরা কোনো কিছু দূর দূরান্ত আছো, তুমি বিদেশ পড়ে আছো, তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না, তা তো না। তো মানুষের কথায় আমার কোনো যায় আসে না। এই মূর্খ সমাজের কিছু মানুষ আছে, তারা আসলে এগুলো নিয়ে পড়ে থাকে। তুমি তাদের কোনো কথায় কান দিও না তো। আমার স্বামী তখন বলে, আসলে তো আমি কারো কথায় কান দিতে চাই না, কিন্তু মানুষ তো ছাড়ে না। আশেপাশে রাস্তা দিয়ে হাঁটতে গেলে মা চাচিরা, ভাই বোন চাষ্ট, বংশের আরো অনেকে আছে, প্রতিবেশীরা সবাই বলে, কোত্থেকে এরকম অবায়া অপয়া বিয়ে নিয়ে আসছো, যে আজ 4-5 বছর বিয়ের বয়স হয়ে গেল, তোমাদের সন্তানাদি হয় না? সমস্যাটা কি? নাকি মেয়েটার কোনো সমস্যা আছে, আগে পিছে খোঁজ নিয়ে নিয়ে এসো, মানে নানান কথা বলে। তখন আমার স্বামী নাকি তাদের মানে এই সমস্ত কথার কোনো জবাব না দিয়ে মুখটা নিচু করে বাড়িতে চলে আসে, আর আমার কাছে এসে এগুলা শোনায়। তো আমি এই কথা শুনে স্বামীকে বললাম যে, শোনো, আসলে সমাজের এক শ্রেণীর মানুষ থাকে যারা অন্যের বিষয় নিয়ে সবসময় নাক গলায় ঘাটাঘাটি করে, তাদের খেয়ে দেওয়ার কাজ নেই। তুমি তাদের কথায় আর কোনো পাত্তা দিও না, এবং এ কথা নিয়ে মন খারাপ করো না। তো ঠিক আছে। আমার স্বামী তখন বলল, আচ্ছা মারুফ, এক কাজ করি না হয়, তুমি আর আমি চলো তো স্বাস্থ্য কেন্দ্রে যাবো আজকেই। যেন সকাল হলেই আমার স্বামী আমার হাত ধরে সোজা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল। সেখানে যাই সব পরীক্ষা নিরীক্ষা করলাম। প্রবলেমটা ছিল আমার স্বামীর। আমি আসলে সেদিক দিয়ে ঠিক আছি, যদিও আমার স্বাস্থ্যটা মোটা সোটা, তল্পেতে একটু মেদ জমে গেছে। তাতে কি হয়েছে? উপরওয়ালা না চাইলে কোনো কিছু হয় না। তবুও যেন ডাক্তার আমাকে সমস্ত কিছু টেস্ট করে বলছে, হ্যাঁ আমি নাকি ঠিক আছি। তো যাক বাবা, বাঁচা গেল। যদি এইটা আমার হতো তাহলে তোমার স্বামীও আমাকে ছাড়তো না, কত কথা শোনাতো। আসলে মেয়েদের জীবনটা এইরকমই হয়। এক পর্যায়ে আমার স্বামী মাথা নিচু করে ছোট্ট কণ্ঠে আমাকে বলতেছে, মারুফা, জীবনে মনে হয় আমি তোমাকে কোনো সন্তানাদি দিতে পারবো না। ওই যে ডাক্তার বললো যে। তখন আমি বললাম যে, ডাক্তাররা ওই সমস্ত কি ভুয়া রিপোর্ট করে, এগুলা ঠিক না, বাদ দাও তো, তুমি চেষ্টা করো, হয়ে যাবে।
এই কথা কেন বলছি বন্ধুরা, তোমাদের একটু পরেই বলছি। মানে আমার স্বামীকে তো আমাকে খুশি করতেই হবে, স্বামীকে সন্তানাদের মুখ দেখাতে হবে, তারও মন ভরাইতে হবে। স্বামী আমার মন খারাপ করলে কি চলবে? সে তো অনেক টাকা পয়সা ইনকাম করে, ব্যাংকে চাকরি করে, আর তার স্ট্যাটাস খুব ভালো, ভদ্র ছেলে। শুধু নেই একটা সন্তান। আমি 4-5টা বছর তার সংসারে এসে এটা দিতেই পারছি না। এক পর্যায়ে আমার স্বামী এভাবে অফিস করতেছে, আসা যাওয়া করে, জীবনটা এভাবেই চলতেছে। একদিন আমার স্বামী অফিস থেকে মানে ব্যাংক থেকে বের হয়ে নিচতলায় দেখে যে একটা ছোট্ট ছেলে মানে মা মা করে কান্নাকাটি করতেছে। ছেলেটার বয়স 1.5 থেকে 2 বছর হবে, একদম ছোট্ট। তো আমার স্বামী ওই ছেলেটার কাছে যা জিজ্ঞাসা করছে, আরো 5টা লোক জড়ো হয়েছে, জিজ্ঞেস করছে বাচ্চাটাকে, কোনো হুদিস নাই, কেউ জানে না, আজও বলতে পারলো না। আমার স্বামী একটু দয়ালু বটে ছিল, তার মনে অনেক আবেগ মায়া ভরা। তবে স্বামী 2 ঘন্টায় বাচ্চাটার পাশে ওয়েট করছে। যখনই আর কোনো লোক মেলেনি, বাচ্চাটার ওখান থেকে মানে মুখ চুখ পরিষ্কার করে কোলে নিয়ে সোজা বাসায় নিয়ে আসছে। এবং ওখানে আশপাশের দোকানদার আরো প্রতিবেশী মানুষ ছিল, তাদের বলে আসছে এই বাচ্চাটার যদি কোনো কেউ খোঁজ করতে আসে আমার নাম্বার রেখে দেন, ফোন করবেন, আর তা না হলে বাচ্চাটা আমার কাছে হেফাজত করে রাখবো আমি। তো সবাই যখন অনুমতি দিয়েছিল, আমার স্বামী বাচ্চাটারে সোজা আমার বাড়িতে নিয়ে এসে আমার কাছে দিল, বলল মারুফা এই বাচ্চাটা কেমন দেখো তো। দেখি ও বাবা, কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা, কি সুন্দর চেহারা, আহারে কার ঘরের সন্তান, কে এইভাবে রাস্তায় ফেলে চলে গেছে। বাচ্চারাও কথা বলতে পারে না, কেউ বলতে পারে না। অনেক পেপার পত্রিকায় বাচ্চাটা বিজ্ঞপ্তি দেওয়া হলো, হারানো বিজ্ঞপ্তি, কোনো সন্ধান মেলে না, ফোন নাম্বার দেওয়া হলো, কেউ যোগাযোগ করতে আস না। বাচ্চাটা আমাদের কাছে সুরক্ষিত লালন পালন করতে থাকলাম। আস্তে আস্তে ওই বাচ্চাটা মায়ায় পড়ে গেলাম আমি। তো তারপরে দিন যায়, কোনোদিন যখন আর খোঁজ খবর হলো না, এক পর্যায়ে আমার স্বামী একদিন আমাকে বলল মারফা উপরে আল্লাহ মনে হয় পাঠাইছে, তা না হলে তোমার আর আমার এই কন্দন কান্নাকাটি সে মনে হয় নিজ কানে শুনছে, তা না হলে এই বাচ্চাটার পরেই বা আমার এত মায়া যাবে কেন, তাকে আমি বাসায় নিয়ে আসবো কেন, বাচ্চাটা তো অন্য কেউ নিয়ে যেতে পারতো, আমি কেন ওকে নিয়ে আসলাম। যাই হোক, বাচ্চাটাকে লালন পালন করতে করতে বাচ্চাটাকে বড় করলাম, এক পর্যায়ে সুশিক্ষিত করে ফেললাম। তো বাচ্চাটা যখন ক্লাস 6-এ পড়ে, সে বাচ্চাটাকে দেখার মতো, কি সুন্দর চেহারা, মানে কোন ভদ্রলোকের ঘরের সন্তান হবে, কিন্তু কিভাবে এখানে আসলো আজ পর্যন্ত এই ঘটনার উদ্ঘাটন করতে পারলাম না। যাই হোক, আর যখন খোঁজ হলো না, ক্লাস 6-এ পড়ে বাচ্চা, তখন ওটা আমাদেরই ভেবে ও আমাকে মা বলে ডাকতো, ওর মায়ায় পড়ে গেলাম আমি। আমার শ্বশুর শাশুড়ি তারা ওই বাচ্চাটাকে মানে নাতির সম্মান দিত, দাদা দাদি বলে বাচ্চাটা তাদের ডাকতো। তো যাই হোক, উপরওয়ালা না চাইলে আসলে কোনো কিছু হয় না। তো ছেলেতে এক পর্যায়ে যখন হাই স্কুল থেকে কলেজে, কলেজ থেকে ভার্সিটি, খুব ভালো স্মার্ট ছেলে, ওর বাবা তো ওকে কি বাইক কিনে দেয়, মানে রাস্তায় যখন যা কিছু লাগে শখের জিনিস, রাস্তায় ঘুরবে ফিরবে খুব বিলাসিতার সাথে, আরো 5টা বড় লোকের ছেলেপেলের সাথে মিশে, মানে ওর হাব ভঙ্গি মূর্তি অন্যরকম। এখন ওর ফিগারটা ছিল খুব টল ফিগার, উঁচু লম্বা আর্মি সাইজ। তো তারপরে বাচ্চাটা একদিনকে হঠাৎ করে আমাকে বলতেছে, আচ্ছা মা, আমি লোকের মুখে শুনতে পাই আমাকে নাকি তোমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলে। ওর কথা শুনে আমার চোখে জল এসে গেল। তখন আমি করুণ কণ্ঠে বললাম, হ্যাঁ বাবা, এই কথা তোমাকে কে বলছে, কুড়িয়ে পাবো কেন, তুমি আমার পেটের সন্তান। তখন আমার খোকাটা বলে, না না, আমি তোমার পেটের সন্তান হতে যাবো কেন, এটা ভুল বলছো। আমি আশেপাশের মানুষের কাছ থেকে শুনছি আমাকে নাকি তোমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছো। এই বলে দেখি ওর চোখেও জল। তখন আমি ওকে বোঝালাম এটা ভুল কথা, যে তোমাকে লালন পালন করে কোলে পিঠে করে এত বড় করছে সেই তোমার বাবা মা। এই সমস্ত কথা যে মাথা থেকে ঝুড়ে ফেলে দাও তো, কে কি বললো এই কথা শুনে তুমি আমার কাছে সেইভাবে ভেঙে পড়ছো। না না বাবা, এটা তোমার কাছে আশা করি না, তোমাকে এত বড় করছি, লেখাপড়ায় সুশিক্ষিত করছি, তুমি মানুষের মতো মানুষ হয়ে কিছু একটা করে দেখাও। তোমার বাবার মতো এরকম অফিসে যাবে আসবে, গাড়িতে চড়ে যাবে গাড়িতে চলে আসবে, তোমার লাইফটা এখন অন্যরকম। আজকালে তোমার মাথার মধ্যে পিছনের চিন্তা ভাবনা এত, কে তোমার এই সমস্ত কথা বলে, যে এই সমস্ত কথা বলে
তোমার কান ভাঙলে দেয় তুমি তার কাছে যাবে না, তার সাথে মিশবে না। খোকা আমার কথা শুনে মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, আমি তাই করব। তারপরে হ্যাঁ যায় দুই যে কিছুদিন পরে আবারও এই কথা জিজ্ঞাসা করলো। তখন আমি সেদিন সত্যটা বললাম যে বাবা শোনো, তোমার বয়স যখন ঠিক 1.5 থেকে 2 বছর, এই ছোট্টবেলার এই কাহিনীটা, তোমার বাবা ব্যাংকে থেকে নেমে তোমার বাবা ব্যাংকে চাকরি করতো, তো সে নিচতলায় যখন নেমে আসে তুমি রাস্তার পাশে মা মা করে কাঁদতেছিলে, তোমার কোনো খোঁজ হচ্ছিল না কে তোমার এই পাষণ্ড বাবা মা, এটার কোনো বুদ্ধি হচ্ছিল না। তো তোমার বাবা তোমাকে নিয়ে আসে রাস্তার থেকে আজকে এত দূর। তো যা হোক, খোকা আমার এই কথা শুনে আবারও যেন মুখ থুবড়ে পড়ে কাঁদতে লাগলো। তারপরে হাত তুলে বলে, যারা আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে গেছে আমি তাদের উপর নালত দিই, এরকম কাজ যেন পৃথিবীতে কেউ না করে। তারা পারতো আমাকে জন্ম না দিতে, কেন আমাকে জন্ম দেওয়ার পর পরিচয় দিতে তাদের ঘৃণা হলো? আমি কি এতটাই কুচ্ছিত ছিলাম? এই বলে আক্ষেপ করতে লাগলো। যাক, খোকার কথা শুনে আমারও মনটা বড্ড খারাপ হয়ে গেল। তার মাথায় হাত নাড়িয়ে বললাম, খোকা, এই সমস্ত চিন্তা ছাড়ো, পিছনের কথা তুমি ভুলে যাও। বাবা, তুমি এখন গ্রাজুয়েট, তোমার মতো ছেলে আজ অন্য লেভেলে চলে গেছে, তুমি তোমার বাবার মতো চাকরি বাকরি করবে। তোমার বাবার তো এই যে আজ বাদে কাল রিটায়ার হয়ে যাবে, আর কতদিন তুমি তোমার বাবার মতো অফিসে যাবে আসবে? আমাদের ফ্যামিলি তো আর কম না, দেখো না, আমাদের বিল্ডিং, ঘর বাড়ি, আমাদের স্ট্যাটাস, শিক্ষিত ফ্যামিলি, সমস্ত কিছু অন্যরকম, একদম গ্রামের সে আলাদা। আমিও কিন্তু গ্রামের মেয়ে, আমি গ্রাম থেকে বড় হয়ে এখানে বিয়ে আসছি, আমার পেটে আল্লাহ কোনোদিন সন্তানাদি দেয় নেই। তো আমি তোমাকে পাওয়ার পরে সমাজের মানুষ এই যে কুটু কথা শোনাতো তার থেকে হয়তো রক্ষা পাইছি, কোনো দুনিয়ার কেউ বলে না। তো উপরা না চালে তুমি আমার কাছে আসতে না, সবই তার খেলা রে বাবা। তো এই কথা শুনে ফোকা বলো, আচ্ছা ঠিক আছে মা, তুমি আমার মা আর সে আমার বাবা, এর মধ্যে নির্ভুল, আর আমি কোনো কারুর কথা আজকের পর থেকে কানে দিব না। এই বলে খোকা আমার পাশ থেকে উঠে গেল। তারপরে এভাবে চলতে চলতে আমার স্বামীর চাকরি থেকে রিটায়ার হয়ে গেল। রিটায়ার হওয়ার পরে আমার স্বামী বলল, মারুফা, এখন তোমার বয়স কত? 45 হয়ে গেছে, 40-45। আর আমার বয়সটা বুঝতেই পারছো, আমি আর কতদিন চাকরি করবো? হবে অনেকদিনই তো চাকরি করলাম, শেষ প্রান্তে এসে গেছি, আজ বাদে কাল রিটায়ার। যাও, এ কথা বলাবার কিছুদিন নাই যেতে রিটায়ার হলো। তো তারপরে 1 লাখ টাকা পয়সা আর যা জীবনে সঞ্চিত করেছিলাম তা দিয়ে আমাদের পুরো জীবনটা চলে যাবে, ছোট্ট ফ্যামিলি। কিছুদিন বাদে আমার শাশুড়ি মারা গেল, আমার শ্বশুরটা বেঁচে থাকলো। তো শ্বশুর, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটা ফ্যামিলিতে। শ্বশুর কয়েকটা দিন যেতে না যেতেই আমাকে বলা শুরু করলো, বৌমা, আমার জন্য একটা মেয়ে দেখো। আজ কতটা বছর তোমার শাশুড়ির কি সুখ শান্তি, এটা আমি উপলব্ধি করতে পারিনি। তোমার শাশুড়ি তো তুমি দেখছোই বাবারে, সে তো আমার সংসারে অসুস্থ আর অসুস্থই, কোনোদিন সোজা হয়ে হাঁটতে পারলো না। কত কাল মানে বউয়ের যে একটা সুখ শান্তি আমার মনে পড়ে না। আমি শ্বশুরের কথা বুঝতে পারলাম। যাই হোক, দেখা দেখি করে এদিক সেদিক একটা গরিব মানুষের মেয়ে, এক ঘর থেকে ফেরত আসা মেয়েকে শ্বশুরের সাথে বিয়ে দিলাম। আমার শ্বশুরের বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু বোঝা যায় না, তার শারীরিক অবস্থান, গঠন প্রণালী খুবই সুন্দর, খুবই স্ট্রং আছে, মজবুত আছে। তো শ্বশুরকে বিয়ে দেওয়ার পরে শ্বশুর যাই হোক তার নতুন বউকে নিয়ে খুবই খুশি, শাশুড়ি আমাকে খুব আদর করত। তারপরে আমার স্বামী মানে তার বাবা যে বিয়ে করবে এটা মেনে নেয় না, বলে যে বাবা কেন এই বয়সে বিয়ে করবে, বাবা তো বয়স হয়ে গেছে। তা আমি বলতাম, দেখো তোমার বাবার বয়স হলো, কিন্তু তোমার বাবাকে সেবা যত্ন আমি সবসময় করতে পারবো না। তো তোমার এই যে মা নতুন মা আসছে তার গোসল করে দেয়া, ভাত রান্না করে খাওয়ানো, তার এই বৃদ্ধ বয়সে খেয়াল খুশি রাখা, তার জন্য তো দরকার একটা লোক, এই জন্য তো সে করছে। তার কি আর ওই সময় আছে তুমি যেটা ভাবছো? যাই হোক, তোমার শ্বশুর শাশুড়ি থাকলো। এর মধ্যে কিছুদিন পরে যাবার কথা কার গেল কে, আমার স্বামী হঠাৎ রাত্রে, ভালো মানুষ শুয়ে আছে, তার জীবনে আর সকাল হলো না। ঢোকের কথা কি বলবো, সকালবেলা উঠে মানে খুব ভোরবেলা স্বামী দেখে আর উঠে না, নিঃশ্বাস নাই তার প্রাণে, সে পরপারে চলে গেল। স্বামীকে সমাধি করার পরে আমার ছেলেটা
আমাকে বলে যে মা, বাবা তো দুনিয়া ছেড়ে চলেই গেল, আমার তো চাকরি বাকরি এখন হলো না, তা আমি কি করব? তো অফিসে, তার বাবার অফিসে আমি একদিন গেলাম, যাওয়ার পরে তো ওনারা বললো যে আপনার ছেলে যাও তো গ্র্যাজুয়েট, তার বাবার চাকরিটা কিন্তু আপনার ছেলেই পাবে, এটা তার অধিকার, আমরা এবং এই সুযোগটা দিব যদি আপনারা চান। তো আমি আমার খোকাকে জিজ্ঞেস করলাম তুমি কি কি বলো? তো বলতেছে হ্যাঁ মা, আমি রাজি আছি, যদিও আমি চেষ্টা করলে এর চেয়ে বড় চাকরি পাইতাম, কিন্তু বাবার চাকরিটাকে আমি ধরে রাখতে চাই। যাই হোক, অ্যাকাউন্টে লেখাপড়া করছে তো, তোর বাবার চাকরিটা খোকা নিল। তো এইভাবে সংসার চলতে থাকলো। কিছুদিন বাদে দেখে আমার শাশুড়ি আমার সাথে সবসময় ঝগড়া, এটা সেটা খুঁড়া দিত, মানে যখন একটু বয়স পূরণ হলো ওই সংসারের মধ্যে যেন থাকাই আমার দায়। এমন একটা অবস্থায় আমি ওই বাসার থেকে বের হয়ে গেলাম, স্বামী তো আর নাই। ছেলেকে সব খুলে বললাম, বাবা এখানে তো আর থাকা যায় না, তোমার এই নতুন দাদি আসার পরে সবসময় আমাকে যেন কুটু কথা শোনায়, কেমন যেন আচরণ করে, মানে আমার আমার অধিকার সে কেড়ে নেয়। এক পর্যায়ে আমি ছেলে বললো ঠিক আছে মা, আমরা চলো শহরের অন্য কোথাও জায়গা যায় একটা ভালো ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকি। তখন আমরা ঠিক আছে তাই করো। তারপরে খোকা আমার সুন্দর একটা ফ্ল্যাট বাসা ভাড়া করলো, সেখানে ওর আমি থাকতে লাগলাম। একজন ছেলে আমাকে রাত্রে বলতেছে মা, তোমাকে একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো। তখন আমি বললাম কি কথা বলো, তোমার একটা কথা কেন, তুমি সারাটা জীবন তুমি বলেই যাবা, আমি তো তোমার সব কথাই শুনবো। তখন আমাকে বলে একটা প্রশ্ন করি মা তোমাকে, তুমি কি আমাকে তোমার গর্বে ধারণ করছিলে? তখন আমি বললাম যে না, কেন? তখন বলছে হ্যাঁ, তাই যদি না হয় তাহলে তোমার সাথে কি আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আমি বললাম যে না, তাও না, কেন? তো বলতেছে হ্যাঁ, আমার প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে তোমাকে আমি মা ডাকি এটা মিথ্যা মিথ্যা। তখন আমি হাসতে হাসতে মনে করলাম যে ও হয়তো আমার সাথে ঠাট্টা করছে, ফান করছে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি তোমার রক্তের কেউ না, তুমি আমাকে যেভাবে মা বলে ডাকছো, তুমি যে কেউ অন্য কাউকে মা বলে ডাকতে পারো, এখানে নিষেধ নেই, তাতে কি কোনো সম্পর্কে জড়ায় না? তখন বলছে হ্যাঁ জড়ায়। তো এই কথা প্রশ্ন করে আমাকে কি বুঝাইতে চাইছো খোকা? তখন খোকা আমাকে বলল আচ্ছা সব জায়গায় তো তুমি আমাকে ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিছো, আমার এই সুখ, আমার এই জীবনে কাউকে আমি আমার সুখের ভাগিদার করতে চাইবো না, আমার সর্বোচ্চ সুখের ভাগিদার একমাত্র তুমি। তোমার জীবনে তোমাকে দেখতে এত সুন্দরী, তোমার মধ্যে তোমার এই মায়াবী চেহারা, কমল টসটসা মুখখানা, ঠোঁট দুটা কমল, কত সুন্দর লাবণ্যময়, মাথা ভরা কালো কেশ তোমার, তোমাকে দেখার পরে আর আমার অন্য কোনো মেয়েকে চয়েস হয় না। শুধু তাই না, আমি চাই সারাটা জীবন আমি তোমাকে নিয়ে বাস করব, আমার এই ঘরে অন্য কোনো মেয়েকে আমি নিয়ে আসবো না। তখন আমি বললাম যে খোকা তো কি হবে, অন্য কোনো মেয়েকে আনবা না তো আমাকে সারা জীবন কিভাবে তুমি দেখতে চাও, কিভাবে? আমি এটা বুঝলাম না, তো একটু বুঝিয়ে বলো, কেমন কথাবার্তা বলছো? তখন খোকা বলল আচ্ছা শোনো, তোমাকে খুলেই বলি, মানে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে শাদী করবো না, আমার সংসারে আনবো না। তখন আমি বললাম যে তো তাহলে কি করতে হবে, কেন আনবে না, তুমি বিয়েই করবে না? বলে যে না। তো তাহলে কি করবা তুমি, কি ইচ্ছা তোমার? তখন খোকা বলে আমি তো তোমাকে একটা কথাই বলছি, যেহেতু তুমি আমাকে লালন পালন করছো, রাস্তা থেকে ছোটবেলায় কুড়িয়ে নিয়ে এসে মানুষ করছো, তো এর প্রতিদান আমি তোমাকে কি দেবো? আমার সারা শরীর কেটে ফেলো, তোমার এই প্রতিদান আমি তোমাকে তোমার ঋণ শোধ করতে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু বাবা যেহেতু চলে গেছে, তোমার এই কুমারী বয়সে কোনো যে ছেলে মেয়ে হয়নি, কি টসটসা তোমার জীবন প্রণালী, আমি তোমার জীবনের সাথে অ্যাক্টিভ থাকতে চাই, তুমি কি এখনো আমার কথা বোঝোনি? তখন আমি বললাম না, আমি তোমার কথা এখনো বুঝিনি। তো কিছু সময় পরে বলতেছে আচ্ছা শোনো, আমি যেহেতু তোমার কোনো রক্তের কেউ না, তোমার গর্ভধারণ সন্তান না, তুমি আমাকে পেটে ধরনি, উড়িয়ে পাইছো, যাক তুমি আমাকে লালন পালন করছো, এটা ধর্ম সম্পর্ক। তো আমি বলতে চাই আমি সারাটা জীবন তোমাকে
আমার সাথে জীবন সঙ্গী করে রাখতে চাই। তোমার কি মতামত? যদি মতামত তুমি না না বলো তাও আমার কোনো আপত্তি নেই, আর যদি হ্যাঁ বলো তাও আমার কোনো আপত্তি নেই। আমি আমার কথা তোমাকে সাফ সাফ বলে দিয়েছি। এখন তুমি নির্ধারণ করো তুমি কি করবা। খোকার এই কথা শুনে আমি বড় অবাক হয়ে গেলাম। এটা কেমন পরীক্ষার মধ্যে ফেলালো, যেহেতু ওই খোকা ছাড়া আমার জীবনে আর কোনো অবলম্বন নেই। আমার স্বামীর পুরো স্ট্যাটাস ওই খোকায় ধরে রাখছে, আর ও আমাকে এত বড় অফার করে ফেললো। তাহলে আমি কি করি, এটা নিয়ে বড় চিন্তিত হয়ে গেলাম। তখন আমি বললাম, আচ্ছা খোকা তাহলে কি করব, তুমি আমাকে ডিসিশন দাও তো। তো খোকা আমাকে বলতেছে, ডিসিশন তুমি নাও, তোমাকে আমি 1 মাস সময় দেব। এই 1 মাসের মধ্যে যদি তোমার কোনো কিছু পছন্দ অপছন্দের ব্যাপার থাকে আমাকে খুলে বলে দাও। আমি তোমাকে কখনো আমার কাছ থেকে দূরে সরাবো না, তুমি আমার কাছেই থাকবে। তবে তোমার লাইফে আমি আর কষ্ট দেখতে চাই না। বাবা চলে গেছে, তোমার জীবনের অর্ধেকটা সামনে এখনো পড়ে আছে, তাই বলে কি তুমি স্বামী ছাড়া এইভাবে সারাটা জীবন কাটিয়ে দেবে? এই ভেবে আমি তোমার লাইফে একটু উপকার করতে চাই। নিজের জীবন যৌবন সময়, ভালো সময় খারাপ সময়, এই সমস্ত কিছুকে আমার সাথে ভাগ করে নাও, শেয়ার করো। আমি ঠিক বাবার ওই জায়গাটা দখল করতে চাই। যদি তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি তোমার কোনো কষ্ট দেখতে চাই না। একটা মেয়ের জীবন থেকে স্বামী চলে গেলে তার যে মনের মধ্যে কি হয়, বা তার সারা জীবনের জন্য যে নিজের একটা মানুষ হারানোর যে একটা কষ্ট বেদনা অভাব থেকে যায়, মুখ ফুটে তারা বলতে পারে না, না পারে তারা কোনো কিছু করতে। এই সমস্ত কষ্টের মধ্যে তোমাকে আমি রাখতে চাই না। আমি তোমার কিছুটা ঋণ শোধ করতে চাই, কিছুটা হলো আমি নিজের মনের কাছে ভালো লাগবে যদি তোমার এই উপকারটা আমি করতে পারি। খোকার এই কথা শুনে আমি বড়ই যেন নার্ভাস হয়ে যাচ্ছি। যাই হোক, আমি 2-3 দিন এভাবে ওর সাথে কথা বলে না বেশি একটা ভাবনায় পড়ে গেলাম, কি করি কি করি। এই ভাবতে ভাবতে খোকা আমাকে বললো যে, কি তোমাকে আমি যে ডিসিশন দিলাম, যে প্রশ্ন করলাম তার কোনো উত্তর পেলাম না। এই মারুফা এদিকে আসো। ও যেন আমার নাম ধরে রাখে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম, এটা কি হচ্ছে? এই খোকা, আমাকে নাম ধরে রাখছো হঠাৎ? তখন খোকা বলতেছে, শোনো তাহলে, আমার বাবা বাইরে থেকে এসে, মারুফা ব্যাগটা ধরো তো। এই কথাগুলো না আমার মনের মধ্যে গেঁথে আছে এখনো। তো আমি তোমাকে ওই কষ্টটাকে ভুলিয়ে দেব, তোমাকে আমি আজ থেকে মারুফা বলেই ডাকবো। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, একটু মুস্তি হাসি দিলাম বটে। বড্ড ভালো লাগলো আমার, মনে হচ্ছে আমার স্বামী যেটা আমাকে এসে ডাকতেছে এইভাবে। আমি আবারও বললাম, না তবুও তুমি আমাকে নাম ধরে রাখলে কেমন শুনে না, মানুষ কি বলবে। খোকা আমাকে বললো, আচ্ছা বলো তো, এই 4 দেওয়ালের মাঝে আমাদের এই ফ্ল্যাট বাসাতে তুমি আর আমি ছাড়া কে আছে? মাসে 6-6 হাজার টাকায় ফ্ল্যাট বাসা দেই, ভাড়া দেই। এত সুন্দর বিলাসবহুল একটা বাসা যেখানে শুধু তুমি আর আমি, আর তোমাকে আমি শখ করে নাম ধরে রাখতে পারবো না, আমার মনের কথা বলতে পারবো না, কে শুনবে এটা শুনি? তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডাইকো। তো ও যেন বড্ড খুশি হলো। ও যখনই অফিস থেকে বাসায় ফেরে এসে আমাকে বলে, মারুফা এদিকে এসো, কোথায় গেলে? আস্তে আস্তে যেন আমার সাথে কমে একটু অন্যরকম ব্যবহার করতো। আমাকে একদিন হঠাৎ জড়িয়ে জড়িয়ে আবেগ মধ্যে কপালে চুমা দিল, ঠোঁটে দিল, চলে দিল, বুকে জড়িয়ে জড়িয়ে আদর করলো। বলে তো তোমাকে কত সময় দেখি না, ভালো লাগে না অফিসে যায়, অনেক কর্মব্যস্ততার মধ্যে সবসময় আমাকে মানে তোমাকে আমি স্মরণ করি, আমি খুব মিস করি তোমাকে। তখন আমি বললাম, তুমি যে সমস্ত অফার দিছো খোকা, আমি তোমার সব প্রস্তাবে রাজি হয়ে গেলাম আজকের পর থেকে। আর পারছি না, তুমি যেন কমেই আমাকে তোমার সব কথা দিয়ে ফুটিয়ে পাঠিয়ে নার্ভাস করে ফেলছো, আমার মনটাকে তুমি জয় করে ফেলছো। তখন খোকা বলল, ঠিক আছে, তাহলে আজকের পর থেকে ওই বুবাই ধরার সম্মুখীন আমাকে হতে হবে না। রাত্রে ঘুমের ঘরে আওয়াও করে তুমি আমার দরজায় টাক টাক নাড়াও, এই খোকা ওঠো ওঠো, কি হয়েছে ডাকো, সে থেকে তো রক্ষা পাবো। তখন আমি বললাম, সেটা কি করে? তো বলছি যে, বোঝো নিম, আমি তোমাকে কি বলতে চাইছি, আমার উপর শোনো। আমি তোমাকে একটা কথা বলি, আজকের পরের থেকে এই রুমটাই
আমার আর তোমার জায়গা, আর ওই রুমটা গেস্ট রুম। তখন আমি এই কথা শুনে হেসে দিলাম, হেসে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে। তো ও যেন বিকেল টাইমে আমাকে বললো ইয়ে করো মারুফা, দেখো ওই ড্রয়ারে টাকা আছে, ওখান থেকে 5 লাখ টাকা দাও। আমি ওকে 5 লাখ টাকা বের করে দিলাম। মানে এমন করে চাই যেন স্বামী যেভাবে বউয়ের কাছে দাবি করে চায় ওইভাবে কথা বলছে। আমার কথায় ক্রমেই যেন অবাক হয়ে যায়। কি শুরু হলো? আমি কি তাহলে নতুন ভাবে জীবন শুরু করতে গেলাম? কি শুরু হলো কি? আমার যেন কমে ভালো লাগছে। এরপর যায় ও দেখি বিকালে 5 লাখ টাকা নিয়ে শহর থেকে আমার জন্য মানে কিছু কাপড় চোপড়, শাড়ি, সাজার জিনিস, মানে শখের জিনিস সমস্ত কিছু কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে দিয়ে বলতেছে শোনো মারুফা, এইগুলো আজকে রাত্রে তুমি পরিধান করে আমার সামনে আসবে, আমাকে আজকের থেকে নতুন সাজে দেখাবে, আমি তোমার নতুন ভাবে দেখতে চাই। তোমার এই মেয়ের চোখটা কোমর সুডল, তোমার চেহারা কত সুন্দর লাবণ্যময়, এত সুন্দর মায়াবী চেহারা আমি কখনো তোমাকে হিন্দি করতে তাকে ভালো করে দেখিনি। ওর কথা শুনে না আমি কমেই যেন না ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। খুব ভালো লাগছে আমার অনুভূতিটা। এক পর্যায়ে অনেক কিছু নিয়ে আসলো, সেগুলো রাত্রে পরিধান করে ওর কথা মতোই হলো। ওকে দেখাইতে লাগলাম। ও এসে তো আমাকে ওই অবস্থা দেখে জড়িয়ে আমার লিপস্টিক সব খেয়ে ফেললো লিপস্টিক। খুব ভালো লাগলো আমার। তো দেখি ওর বাবার মতো মানে আমার হাজবেন্ডের মতো মানে ও সুন্দর করে ওইটা চেটে পুটে একদম ক্লিয়ার করে ফেললো। 10 মিনিট চকলেটের মতো খাইলো, ভালো কথা। আদর করতে বেশ ভালো জানলো, লেখাপড়া শিখছে তো, শিক্ষিত ছেলে, ওর মধ্যে আদব খাইতেটা একটু আলাদা। যাই হোক, তারপরে ওই রাত্রে ও আমাকে শুয়ে শুয়ে ওর জীবনের কত কথা শোনাইতে লাগলো। এক পর্যায়ে আমি ওকে বললাম যে এই জন্য কি তুই আমার কাছে শুয়েছিস খোকা? তোর মনের মধ্যে কি বইছে? তো আমাকে বলছে আমাকে তুই তুই করে বলছো কেন? তুই বললে আমি তোমার সাথে কথাই বলবো না। তখন ওকে আমি জড়িয়ে ধরে একটা চুমা দিয়ে বললাম আচ্ছা নাও, হয়েছে তো এবার। তখন ও খুশি হলো, আমাকে জড়িয়ে ধরে। যাই হোক, আর কিছু বললাম না। ওই রাত্রে দুবার অন্তত আমার সাথেও অনেকদিন বাদে সুন্দর ভাবে খুব ভালো লাগলো, আমার মনটা ভরিয়ে দিল। তোর সাথে এভাবে দিনের পর দিন থাকতে লাগলাম। তো একটা পর্যায়ে আমাকে বললো আচ্ছা মারুফাই, এইভাবে চলতে চলতে কোনো কিছু যদি হয়ে যায় তা কি হবে? আমি তো তোমার হাজবেন্ডের মতো না, আমার তো কোনো দোষ নেই। আমার কাছে থাকলে কোনো কিছু হবেই, তোমার সন্তানাদি হলে হতে পারে। তো নাও না, আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। তখন ওর কথা শুনে দেখলাম যে আর কি আছে, আমি তো ওর কাছে সর্বোচ্চ জমা দিয়ে দিছি। তারপর আমরা এক পর্যায়ে কোর্ট ম্যারেজ করে নিলাম বৈধতা ভাবে। তবে এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমাদের সন্তান আসলো, একটা কন্যা সন্তান হলো পরের বছরে। যাই হোক, ওইটা হওয়ার পরে আমি আরো বেড়ে গেলাম, শরীর স্বাস্থ্য আমার মোটা হয়ে গেলাম। আর ওর নাকি কোল ভরা ছাড়া ভালোই লাগে না, আমি তো অলরেডি তাই, তারপরেও জন্য আরো মোটা হয়ে গেলাম। ওর খুব ভালো লাগে, বলে স্প্রিং এর গতি, ওর খুব ভালো লাগে। আমাকে খুব রাগায়, মানে কথায় কথায় আমাকে রাগিয়ে তোলে। তা আমার জানি যে ও আমার সাথে এমনি ফান করে। ও যেখান থেকে আসতো মানে আমার হাজবেন্ডের চেয়েও সুন্দর করে আমাকে ওই সমস্ত ফেরত দিত। খুব ভালো লাগতো আমার, মানে সবসময় জোরে জোরে আদর করতো, ভালোবাসতো, আমাকে চোখে চোখে রাখতো, আমাকে বিকেল হলে বাইকে করে বাইরে ঘুরতে নিয়ে যেত, আমার মনটা ভালো থাকতো। তারপরে ও চাকরি করতো, ওর স্ট্যাটাস খুব ওর বাবার মতোই, মানে আমার হাজবেন্ডের মতোই। যাই হোক, ছেলেকে ছোটবেলায় কুড়িয়ে নিয়ে এসে আমি লালন পালন করলাম। আমি আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি সবার মুখ উজ্জ্বল করলাম নাতিনুৎকার হিসেবে। কিন্তু ও শেষ পর্যায়ে জীবনের শেষ প্রান্তে সে সম্পর্কটা কিভাবে একটু মুচড়ে ঘুরিয়ে নিল। ওই যে আমি পেটে ধরে নেই, আমার নিজের সন্তান না, সেই অঙ্গীকারটাও ভেঙে দিল, পুরো জীবনটা যেন উল্টিয়ে দিল। তো তারপর থেকে ওরা আমার বিবাহিত জীবনে দারুণ ভাবে সংসার পরিচালনা করতে লাগলো। পরের বছরে যায় আবার একটা ছেলে সন্তান হলো। এভাবে 2টা সন্তান হয়ে যাওয়ার পরে ও দারুণ ভাবে আমার সাথে ইয়ে করতো, মানে এত সুন্দর কিন্তু অনেক সময় ধরে আমার খুব ভালো লাগতো। আমার স্বামীর চেয়েও বেশি একটু ছিল আর কি, মানে আচরণ ব্যবহার তার চেয়েও মানে সুন্দর করতো। আমার সাথে কথাবার্তা খুব সাজিয়ে বলতে পারতো,
ওর কথা আমার খুব ভালো লাগতো। এক পর্যায়ে এইভাবে চলতে চলতে আমার লাইফটা ওর সাথে কেটে গেল। আমি কোনোদিন শ্বশুর শাশুড়ির বাড়িতে আসতাম না, বাবা মাকে বুঝিয়ে নিলাম শেষ পর্যায়ে। তো তারা বলছে ঠিক আছে, যেহেতু এটা তোর পেটের সন্তান না, গর্ভধারণ করিস না, কুড়িয়ে পেয়েছিলি রাস্তার ছেলে, ও তোর ভবিষ্যৎটা উজ্জ্বল করছে, তাতে কি হয়েছে? তোর স্বামী মারা যাওয়ার পরে তোকে অন্য কোথাও দিলেও তো দিতে হতো, তাই না? যাক, এটা মেনে নি, আমরাও মেনে নিছি। এই বলে ওর বাবা মা তাকে মেনে নিছে। আর কি লাগে, কারো কারো কোনো কথা যায় আসে না। চাকরির জীবনে সারাটা জীবন আমার ওর সাথে বাসাতে কেটে গেল। তো বন্ধুরা, আমার এই ছোট গল্পটা আজ এই পর্যন্তই ছিল। বাকি জীবনটা আমার ওর সাথে কেটে গেল। এই গল্পটা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি বিন্দু মাত্র বিনোদন পেয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধুকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, পরিবারের কেয়ার লাগবে, আর সুশিক্ষিত করার জন্য তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। বাই বাই।